সরকারি হাসপাতালে কি যন্ত্রপাতি লাগবে তার তালিকা এখন তৈরি করে দিচ্ছে ঠিকাদার। সেই ঠিকাদারকে সহায়তা করতে তদবির যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর থেকে। যন্ত্রপাতির দাম ধরা হচ্ছে বাজার মূল্যের অনেক বেশি। হাতে আসে মোহাম্মদ লুৎফুল নামের একটি ভিজিটিং কার্ড। তিনি বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই ব্যক্তি গেল মাসে অত্যাধুনিক সব যন্ত্রপাতির একটি তালিকা নিয়ে ডাক্তার মনোয়ারের সঙ্গে দেখা করতে যান। হাসপাতালের নথি ঘেটে শেষ পর্যন্ত সেই তালিকার একটি কপিও খুঁজে পাওয়া যায়। এটি মূলত পাবনা জেনারেল হাসপাতালের জন্য তৈরি ১৪২ ধরনের যন্ত্রপাতির একটি চাহিদাপত্র। সিটি স্ক্যান থেকে অ্যানেস্থেশিয়া মেশিন পর্যন্ত কোনো কিছুই বাদ যায়নি সেখানে, যার সম্ভাব্য দাম ধরা হয়েছে ১২৭ কোটি টাকা, যা প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির ডিপো। যন্ত্রপাতি সহ কেনাকাটায় শত শত কোটি টাকার দুর্নীতি হলেও দুর্বল ব্যবস্থার কারণে বিচার হচ্ছে না দুর্নীতিবাজদের। সহ সংস্থাগুলোর উদাসীনতার কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও জানান তারা। দুদকের একটি অফিস, হেড অফিস আপাতত বাংলাদেশে রাখার দরকার নাই। ওটা কানাডায় সৃষ্টি করুক, আরেকটি মালয়েশিয়া ব্রাঞ্চ করুক, একটি আমেরিকা করুক, অস্ট্রেলিয়া করুক, দুবাই করুক। এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারবো সঠিক চিত্রটা কি মানুষ স্পিকার। যারা ব্যাংকের টাকা লুট করে তাদের সেই সুবিধা দেওয়ার জন্য একটার পর একটা নতুন আইন হয়। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটা পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। 4 টাকার মাস্ক, যেটা সার্জিক্যাল মাস্ক ৩৫৬ টাকায় কেন বিক্রি করা হইলো? সত্য জিনিসটা উনি এভাবে এড়িয়ে না গিয়া তদন্তের নির্দেশ দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সাতক্ষীরা হাসপাতালে অক্সিজেনের অভাবে 7 জন কোভিড রোগী 1 ঘন্টার মধ্যে ছটফট করতে মারা গেছে। কিভাবে অক্সিজেনের অভাবে রোগী মারা যাবে এটা বুঝি না। মন্ত্রীরা যান, মন্ত্রীরা আসেন, নিজে এলাকাটাও ঠিক রাখতে পারেন না। এখানে নাকি অনেক কিছু আমাদের দিল, একটা হাসপাতালও এখন দেখি অক্সিজেন নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আমার প্রিয় ওষুধি, নিশ্চয়ই মনে আছে আপনাদের সাংবাদিক রোজিনা ইসলামকে। স্বাস্থ্য খাতে 1800 চাকরি নিয়োগ দিয়ে কোটি টাকার ঘুষের প্রস্তাব, স্বাস্থ্যের 350 কোটি টাকার কেনাকাটার অনিয়ম, এরকম অনেকগুলো প্রতিবেদন তৈরি করেছিল রোজিনা ইসলাম। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত সেসব অনিয়ম দুর্নীতির অভিযোগে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ। সেসব অভিযোগের ব্যাপারে কখনো খতিও দেখেনি স্বাস্থ্য মন্ত্রণালয়, কারণ সেখানে স্বয়ং স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির বিশাল পাহাড় গড়ে তুলেছে। আর কিভাবে তাহলে এই ব্যাপারে তদন্ত করতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়? বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। 2019 সালে একটি প্রতিবেদনে স্বাস্থ্য খাতে কেনাকাটার, নিয়োগ পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসা সেবা ইত্যাদি মিলিয়ে এমন 11টি খাত চিহ্নিত করে একটি প্রতিবেদন তৈরি করেছিল দুর্নীতি দমন কমিশন। গত বছরেই দুর্নীতি বিরোধী সংস্থার টিআইবি একটি প্রতিবেদনে বলে, করোনা ভাইরাস সংকটের সময় অনিয়ম ও দুর্নীতির কারণে আস্থার সংকটে পড়েছে স্বাস্থ্য খাত। সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলে 2014 সালে জাতীয় 4 নেতার অন্যতম শহীদ মনসুর আলী নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর 2019 সালে এটির যন্ত্রপাতি ও আসবাব কেনাকাটার প্রায় 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। রক্ত পরীক্ষার ব্যবহৃত ছোট্ট একটি টিউবের সর্বোচ্চ খুচরা মূল্য বাজারে 2000 টাকা। এই হিসাবে 50টি টিউব কিনতে লাগে 1 লক্ষ টাকা। কিন্তু সিরাজগঞ্জের শহীদ আল মনসুর আলী কলেজ হাসপাতাল 500 শয্যার এই বিশিষ্ট হাসপাতালে এই ব্যাপারে 67,40,000 টাকা হিসাব দেখায়। অর্থাৎ প্রতিটি টিউবের পেছনে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে 1,35,000 টাকা। অথচ বাজারে এই ধরনের টিউব 300 থেকে
500 টাকার মধ্যে পাওয়া যায়। মেডিকেল সরঞ্জাম কেনাকাটার দুর্নীতির এমন ভয়ঙ্কর চিত্র উঠেছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিট আপত্তিতে। শুধু তাই নয়, বাজারে যে ডিসেন্টিং টেবিল 1,25,000 টাকার পাওয়া যায়, হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের 2টি টেবিল কিনেছে 69,90,000 টাকায়, অর্থাৎ প্রতিটি টেবিলের দাম পড়েছে 34,95,000 টাকা। অথচ বাজারে এই ধরনের টেবিল 5 থেকে 20,000 টাকার মধ্যে অহরহ পাওয়া যায়। সিবিসির ব্লাড সেল টাইপ, ব্লাড সেলের কাউন্ট বা পরিসংখ্যান দেখানো হয়। সিবিসির অন্যতম হলো ব্লাড সেল কাউন্ট অর্থাৎ আরবিসি। আর এই আরবিসির পরীক্ষার ব্যবহৃত অতি ক্ষুদ্রকার টিউব হলো আরবিসি কাউন্টার। শহীদ আল মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এর প্রতিটি আরবিসি কাউন্টার কিনেছে 1,34,800 টাকায়। কিন্তু স্বয়ং স্বাস্থ্যের এডিট আপত্তিতে বলা হয়েছে বাজারে আরবিসি কাউন্টারের সর্বোচ্চ মূল্য 2,000 টাকা মাত্র। আর এই দুর্নীতির প্রধান হোতা হাসপাতালের প্রকল্প পরিচালক ডক্টর কৃষ্ণকুমার পাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি বালিশ কেনায় হিসাব দেখিয়েছিল 6,000 টাকা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি পর্দা কিনতে দেখিয়েছিল 37 লাখ টাকা। এই ঘটনাগুলো উদ্ঘাটনের পর ধারণা করা হয়েছিল এই ধরনের ঘটনা হয়তো কিছুটা কমবে। কিন্তু আমাদের এই সব সম্ভবের দেশে মহামারীকালেও যাবতীয় সরকারি কেনাকাটাকে একটি মহা উৎসবে পরিণত করা হয়েছে। দুর্নীতির আগেও ছিল, কিন্তু তা এখন সীমার বাহিরে চলে গেছে। লুটপাটের মানসিকতা যে কতটা বেপরোয়া হলে 250 টাকার জিনিস 25,000 টাকায় কিনতে পারে তা সাধারণ চিন্তা করা যায়। ভাইরাস ও ছত্রাকের আক্রমণ শনাক্তে রোগীর মস্তিষ্কের রস সংগ্রহে ব্যবহৃত বিশেষ এক ধরনের সুই পাওয়া যায়, যার প্রতিটি মূল্য 250 টাকা। অথচ এই সুই প্রতিটি 25,000 টাকায় কিনেছে সরকারের স্বাস্থ্য বিভাগের প্রতিষ্ঠান রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্র পাচারের সময় চামড়া আটকে রাখার জন্য ব্যবহৃত এক ধরনের বিশেষ যন্ত্র, যার নাম টিস্যু ফরসেপস। 300 থেকে 400 টাকা দামের এই টিস্যুটি কেনা হয়েছে প্রতিটি 20,000 টাকায়। রোগীর প্রস্রাব ধরে রাখার জন্য ইউরিনারি ব্যাগের প্রতিটি বাজার মূল্য 60 টাকা, কিন্তু এই প্রতিটি ব্যাগ কেনা হয়েছে 1,300 টাকায়। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, চলমান করোনা ভাইরাস মহামারী জাতীয় দুর্যোগেও স্বাস্থ্য খাতে দেখানো গেছে সরকারি কেনাকাটার হরিলুটের এক ধারাবাহিকতা। মাস্ক, পিপিই, কেনাকাটার দুর্নীতি থেকে শুরু করে দেশের 64টি জেলায় সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ও হাই ফ্লু অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপনের প্রকল্পে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের নানা প্রতিবেদনও ইতিমধ্যে সংবাদপত্রে প্রকাশিত হয়। কি সাধারণ সময়, কি মহামারীর সময়, কি জাতীয় দুর্যোগ, কি ছোট প্রকল্প, কি বড় প্রকল্প, কি মেগা প্রকল্পের কেনাকাটা কিংবা নির্মাণ খরচ, জনপ্রশাসনের এই দুর্নীতি থামানোর কোনো উদ্যোগই লক্ষ্য করা যাচ্ছে না। কয়েকটি হাসপাতালে এমআরআই মেশিনের বিভিন্ন মেশিনারিজ ক্রয়ের নামে প্রায় কয়েকশো কোটি টাকা লুটপাটে স্বাস্থ্য খাতের মাফিয়া হিসেবে পরিচিত হয়েছে মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু। বর্তমানে যিনি আমেরিকায় পলায়ন রয়েছে, তার বিরুদ্ধে আদৌ কোনো মামলা হয়নি। করোনাকালে সিএমএসডিউ 900 কোটি টাকা স্বাস্থ্যের কেনাকাটায় অনিয়মের সঙ্গে আসে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পরিকল্পনা অধ্যাপক ডক্টর ইকবাল হোসেনের নাম। তদন্ত কমিটি ঘটনার পর সম্পৃক্ততার পেয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে এই কর্মকর্তাকে এএসডি করা হলেও দুর্নীতি কোনো মামলা হয়নি তার নামে। স্বাস্থ্য খাতে একের পর এক অত্যন্ত ন্যাক্কারজনক দুর্নীতির ঘটনা ঘটেছে। রিজেন্ট কাণ্ড, জেকেরি কাণ্ড, কোটিপতি গাড়ি চালক, কর্মকর্তা কর্মচারীদের দেশে বিদেশে সম্পদের পাহাড়, কেনাকাটার পুকুর চুরি, এমন অনেক খবরই প্রায়ই উঠে আসছে গণমাধ্যমে।
এসব দুর্নীতি ও অনিয়মের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে অনেকেই যোগসাজশের অভিযোগ উঠেছে। কালের কণ্ঠে প্রকাশিত খবরে জানা যায়, রাজধানীর 3টি হাসপাতালে নথির সঙ্গে সেখানে থাকা মাস এক্স-রে ফিল্মের কোনো মিল পাওয়া যাচ্ছে না। একই হাসপাতালগুলোতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটুর নথিপত্রে থাকলেও বাস্তবে প্রায় 1.5 লক্ষ এক্স-রে ফিল্মের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মন্ত্রণালয় পরিদর্শকদের প্রতিবেদন অনুযায়ী কোনো হাসপাতালে এক্স-রে ফিল্ম সরবরাহ না করেই বিল দেখিয়ে টাকা নিয়ে গেছে ঠিকাদার। আবার কোনোটিতে 125টি ফিল্মের প্যাকেটে পাওয়া গেছে 100টি করে। এর আগেও ঢাকার 9টি হাসপাতালের বিরুদ্ধে একই ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল। যেসব অভিযোগের মধ্যে ছিল বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে কেনাকাটা করা, ওষুধ বা উপকরণ না পেয়েই অর্থ পরিশোধ করা, নিম্নমানের উপকরণ, ওষুধ কেনাকাটা সহ নানা অনিয়মের অভিযোগ। এই যদি হয় আমাদের দেশের স্বাস্থ্য খাতের অবস্থা, তাহলে দেশের চিকিৎসার জন্য মানুষ কোথায় যাবে? প্রিয় সুধী, যে দেশে গরিব এখনও না খেয়ে মারা যায়, যে দেশের মানুষ রাতের আধারে ক্ষুধার্ত সন্তানকে পেটে ক্ষুধা রেখে ঘুম পাড়িয়ে দেয় মা, যে দেশে দিনমজুর একবেলা খাবারের জন্য সকাল থেকে সন্ধ্যায় কঠোর পরিশ্রমে শরীরের ঘাম জড়িয়ে দেয়, যে দেশে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো লজ্জায় কারো কাছে হাত পাততে না পেরে ক্ষুধা নিয়েই পেটে রাত কাটায়, যে দেশে অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, যে দেশের জনগণ ডাক্তারের ফি জোগাড় করতে না পারায় চিকিৎসা পায় না, ওই দেশের ক্ষমতায় আসনে বসে মন্ত্রী, সংসদ সদস্য আর দলীয় নেতারা জনগণের রক্ত চুষে খাচ্ছে। বড় বড় মিথ্যার বলি উড়িয়ে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি জমাচ্ছে। যে দেশের নেতারা দুর্নীতির সেঞ্চুরি করে, সেই দেশ কিভাবে আগামী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে? আমাদের দেশ বর্তমানে একটি নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে। যারাই ক্ষমতার আসনে বসে এরাই রাষ্ট্রীয় সম্পদ লুটিপুটি কেবল নিজের পকেট ভারী করছে, আর একদল গরিব দিন দিন নিঃস্ব অসহায় হয়ে ধুকে ধুকে মরছে। করোনা মহামারীতেও থেমে নেই এই সমস্ত কুলাঙ্গার নেতাদের দুর্নীতি আর লুটপাট। যখন সমগ্র বিশ্ব করোনা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, তখনও এরা মিথ্যা আর ধোঁকাবাজি ছাড়া কিছুই বোঝে না। আমরা করোনার চেয়েও শক্তিশালী, এমন জঘন্য নোংরামি বক্তব্য শুনতে হচ্ছে এই জাতিকে। দুর্নীতি ও লুটপাটের মধ্যে অন্যতম আমাদের দেশে মন্ত্রিসভা। যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে আর সেই দলের মন্ত্রীদের প্রধান কাজ হলো রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাওয়া, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা, সেবা চরমভাবে বিঘ্নিত হয়। মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে, খাদ্য পাচ্ছে না, কর্মসংস্থানের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, শিক্ষা যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছে না। অসংখ্য তরুণ যুবক যুবতী বড় বড় ডিগ্রি নিয়েও অশিক্ষিত হয়ে ঘুরছে, চাকরি পাচ্ছে না। এক সময় এই যুবক ও এই তরুণেরাই বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে উন্মাদের মতো ঘোরাফেরা করে বিভিন্ন অপরাধের সাথে জড়ে পড়ছে। আমাদের দেশের সরকার এই প্রত্যেকটি খাত অপরাধের এক বিশাল আখড়া। প্রতিটি সেক্টর দুর্নীতি আর লুটপাটের দৃষ্টান্ত স্থাপন করেছে। নাগরিক অধিকার, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য যা জনগণের প্রাপ্য ছিল, আজ তা থেকে জনগণ বঞ্চিত। অথচ মন্ত্রী ও এমপিরা দেশের ব্যাংকগুলোতে এবং বিদেশের ব্যাংকগুলোতে তাদের অ্যাকাউন্টে টাকার পাহাড় করছে। একদিকে চিকিৎসার অভাবে লোকজন ধুকে ধুকে মরছে, অন্যদিকে আমাদের নেতারা অর্থ পাচার করে বহির্বিশ্বে বাড়ি ও প্লট খরিদ করছে। আপনারা হয়তো দেখেছেন এমনই দুর্নীতির ছোবলে আক্রান্ত আমাদের দেশের জনগণ, আমাদের দেশের রাষ্ট্র, আমাদের অর্থনীতি। আমার প্রিয় ভাই, রাষ্ট্রীয় নেতাদের রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাওয়া এই ডাকাতির মহড়া থেকে দেশের সম্পদকে রক্ষা করতে আমাদের সতর্ক হতে হবে। এই সমস্ত ধোঁকাবাজ ও নেতা মন্ত্রীদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আর এই জন্য আমাদের যুব সমাজ ও
অবশ্যই তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই এই দুর্নীতির বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আজ নয়তো কাল বাংলাদেশ আবার একটি সোনালী সূর্যোদয় দেখবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।